আমি শুরুতেই সার্জিস আলমের কাছে আর জানতে চাই যে আওয়ামী লীগ নিয়ে আসলে হঠাৎ করে এত তৎপরতা কেন, কারণ কি? এই বিষয়ে এনসিপির পক্ষ থেকেও আমরা এক ধরনের অভিযোগ দেখছি যে বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলে তারা আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। আপনি কি একটু বলবেন যে কেন আসলে তাদেরকে? আচ্ছা, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রশ্নটা আমার মনে হয় যে আমাদের 5ই আগস্টের পরে যত দ্রুত একসাথে মিলে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই, এই লড়াই যে রাজনৈতিক দলগুলো ছিল একসাথে মিলে যেভাবে ডিল করা প্রয়োজন ছিল ঐক্যবদ্ধভাবে, সেটা করা যায়নি। এটার একটা আমার মনে হয় যে একটা নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ চুক্তিও থাকা দরকার ছিল, যে এটা আমরা কিভাবে ডিল করব, পলিসিটা কি হবে। তাদের মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী বা তাদের সমর্থক বা ভোটার এখনও আছে অনেক, যারা হচ্ছে ধরেন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, একদম মাঠ পর্যায়ের যারা, তাদের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে। যারা অপরাধী ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা বিগত 16 বছরে মানুষের উপরে সবচেয়ে বেশি শোষণ করেছে, নিপীড়ন করেছে, তাদের ক্ষেত্রে আমাদের কি অবস্থান হবে। এগুলো একটা এটা একটা সমঝোতার ভিত্তিতে, এটা একটা নিজেদের মধ্যে একটা চুক্তি থাকা দরকার ছিল। আমরা বর্তমানে যেটা দেখছি আসলে এটা নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত এটা সহজ ছিল এই একটা সিদ্ধান্তে আসা, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এখানে একটু এটা কঠিন হয়ে যাচ্ছে কেন? কারণটা হচ্ছে এই যে একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটাকে রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে, কমিটমেন্ট দিয়েছে, এখন অনেকে কমিটমেন্ট পালন করার চেষ্টা করছে, স্পেস দেওয়ার চেষ্টা করছে। তো যার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন পলিটিক্যাল শেল্টারেই এই ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগ বা তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের উৎপাত দেখা যায়, কিংবা আপনি দেখবেন নোয়াখালীতে তারা একটা বড় সংখ্যক হিসাবে একত্রিত হয়েছে। তো আমি এটা মনে করি যে প্রশাসনের যদি নীরবতা এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর এই জায়গায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের ওই ভূমিকাটা না থাকে, তারা যদি ওই সুযোগটা না করে দেয়, প্রশাসন যদি এখানে কিছুটা নীরব না থাকে, তাহলে এটা সম্ভব না আসলে। এখানে বরং নির্বাচন কেন্দ্রিক বিষয়টিতে আমরা যখন নির্বাচনে দেখেছি যে স্বাভাবিকভাবেই হয়তো আমরা এনসিপিও কিছু ভোট টানার চেষ্টা করেছি, জামায়াতও করেছে, বিএনপিও করেছে, কিন্তু এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং পাওয়ার পলিটিক্সের দীর্ঘ সময়ের যে দুই দলের যে একটা রাজনৈতিক লড়াই, এ লড়াইয়ের একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এই জায়গায় প্রভাব রেখেছে। এবং আপনি শেখ হাসিনার অসংখ্য টেলিগ্রামের ভয়েস দেখতে পাবেন যে একদম নির্বাচনের পূর্ববর্তী সময়ে, ইভেন নির্বাচনের পরবর্তী সময়েও আপনি ভয়েস দেখবেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, যেটার জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই, তো তখন কিন্তু দিয়েছিল যে বিএনপি তাদের সাথে প্রতারণা করলো, কথা রাখেনি, তারা সাপোর্ট দিয়েছিল বলে অনেকগুলো আসনে জিততে পেরেছে, নাহলে জিততে পারতো না। তো যেটা নির্বাচনে হয়েছিল, যখন আসলে একজন প্রার্থী বা একটা রাজনৈতিক দলের সামনে একটা নির্বাচন কিন্তু তার একটা জীবন মরণ খেলা, আগামীর 5 বছরের রাজনীতি থেকে গতিপথ সব কিছু নির্ধারণ করে। তো তখন যখন এরকম একটা অবস্থা হয় যে আমার জিততেই হবে যে কোনো মূল্যে, তখন আসলে আর অন্য কোনো কিছু মাথায় থাকে না। তো সেটাকে সামনে রেখে, সেটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কার সাথে কথা বলা হোক, একটু যেই কমিটমেন্ট করা লাগুক, ওই সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকে একজন প্রার্থী হিসেবে স্বাভাবিকভাবে। তো আমরা যেহেতু 11 দলীয় জোটের এই জায়গায় এনসিপি ছিল, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল এবং যাদের সামনের সারিতে থাকার ওই অভ্যুত্থানের যে লড়াই, আমরা সবাই মিলে একসাথে যে লড়াইটা করলাম, এখানে আওয়ামী লীগের পতন হলো, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতি তাদের সমর্থন থাকবে না। এবং একই সাথে জামাতের সাথে তাদের একটা ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা আছে, সেই জায়গা থেকে এই যে আমাদের যে 11 দলীয় জোট, এই জোটের প্রতি তাদের সমর্থন ছিল না, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক বিষয়। তো সেখানে তাদের সমর্থনটা ছিল অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে, এটা অফিসিয়ালি বলি আনঅফিসিয়ালি বলি, এটা ব্যক্তিগত জায়গা থেকে বলি কিংবা দলীয় জায়গা থেকে কিনা, এটা আমি বলতে পারবো না। তো এই কমিটমেন্টটা বা এই ভোটগুলো বিএনপির কাছে গিয়েছে আসলে। তো কিন্তু এটাও আবার আরেকটা জিনিস আছে যে এখানে দুইটা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে যে প্রার্থীটা কিংবা তার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ, 2, 4, 5 জন যারা পাওয়ারফুল পলিসি মেকার ওই নির্দিষ্ট জায়গার, তারা এই কমিটমেন্টের ভিত্তিতে নির্বাচন পরবর্তী সময় অনেক বড় বড় আওয়ামী লীগের নেতার জামিন হয়ে গিয়েছে। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বিএনপি মহাসচিব সাহেব, ওনার যে আসন, সেই আসনের যিনি এর আগে এমপি ছিলেন, ওনার পাশের আসনের কিছুদিন আগে মারা গেলেন আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম, অভ্যুত্থানের পরপর গ্রেফতার হয়েছিলেন।
এই পুরো ইন্টারিমের সময় তিনি জামিন পাননি। স্বাভাবিকভাবে তিনি ওইখানে আরেকজন শেখ হাসিনা, তিনি তার আসনে, তিনি ওইখানে 7-8 বারের এমপি, তার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার পরিবারের বাইরে কেউ হইতে পারে না, দাঁড়াইতেই দেয়া হয় না, আরেকজন শেখ হাসিনা ওইখানে। তো সেই মানুষটা যখন ওইখানে, কিন্তু আপনি দেখবেন খুব ফাইট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল একদম নির্বাচনের আগে আগে, জামায়াতের যিনি প্রার্থী ছিলেন সেখানে। তো এবং আমাদের মহাসচিব সাহেব, একদম উইথ ডিউ রেসপেক্ট, তিনি অ্যাকচুয়ালি শেষবার নির্বাচন করছেন এই বলে খুব ইমোশনালি মানুষের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন। এবং পরবর্তীতে ওইখানে হিন্দু ভোট ব্যাংকটা তো স্বাভাবিকভাবে একটা আওয়ামী লীগের ভোট ব্যাংক, কিছু কিছু অন্যান্য দলে আছে, আমাদের দলেও আছে, বিএনপিতেও আছে, কিন্তু বড় একটা অংশ আর কি। তো সেক্ষেত্রে যে বিষয়টা হলো আসলে ওখানে, যে ওনারা একটা সাপোর্ট দিলেন, উনি জেলে ছিলেন, ওইখানে গিয়ে ওনার প্রতিনিধি গেল, কমিটমেন্ট হলো, সেই কমিটমেন্টের ভিত্তিতে ভোটটা তাকে দেওয়া হলো, তিনি বড় সংখ্যক একটা ভোটে বিজয়ী হলেন এবং নির্বাচন শেষ হওয়ার 7 দিনের মধ্যে তার জামিন হলো। এইরকম, এটা একটা এক্সাম্পল জাস্ট, এরকম পুরো বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে। আমার আসলে এরকম হয়েছে যে আওয়ামী লীগের যিনি এমপি ছিল তিনি এলাকায় যেতে পেরেছেন, গিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন, ফিরে এসেছেন রাতের আধারে, কিন্তু এটা তাদেরকে বিশাল একটা বুস্ট আপ দেয়। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা আসলে একটা ওই ইলেকশন কেন্দ্রিক কমিটমেন্টের ভিত্তিতে হয়েছে। সো এখানে একটা ছাড়ের ব্যাপার আছে। আবার আরেকটা লেয়ার আছে, ধরেন আপনি দেখবেন বিএনপির আবার অনেক নেতাকর্মী আছে যারা বিগত 16 বছরের সাফারার, যারা অনেক কষ্ট করেছে, তারা কিন্তু এই জিনিসটাকে মেনে নেয় না। তারা আওয়ামী লীগের এই নেতা খেতা, এই এমপি মন্ত্রীদেরকে বিন্দু মাত্র স্পেস দিতে রাজি না। এই জন্য মাঠ পর্যায়ে বিএনপির এই কয়েকজন নেতা এবং বিশাল সংখ্যক একটা সাফারার কর্মীদের মধ্যে একটা মনস্তান্ত্রিক এখন দ্বন্দ্ব শুরু হয়েছে, গ্রুপিং শুরু হয়েছে। এবং আরেকটা লেয়ারও আছে, আপনি দেখবেন ওই যে আওয়ামী লীগ বের হচ্ছে, নোয়াখালীতে বের হলো, ঢাকার বিভিন্ন জায়গায় বের হয়, আপনি দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির ভাইরা কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কারণ তারা সাফারার ছিল, তাদের উপর অনেক আঘাত এসেছে, তারা বাড়িতে থাকতে পারে নাই। আবার আপনি আরেকটা ধরেন, আমার এনসিপির ছাত্রশক্তি, যুবশক্তি, যারা আন্দোলন সক্রিয় ছিল, তাদেরও কেউ বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ দেখবেন। কিন্তু আবার এখানে আরেকটা দুঃখজনক সত্য আছে, জামায়াতকে আমি এটা আমার জোটের, তারপর আমি একটা যৌক্তিক সমালোচনা করতে চাই। আমি এই মাঠের প্রতিরোধের ভূমিকায় আমি এনসিপিকে যতটুকু দেখি, ছাত্রশক্তি, যুবশক্তিকে, আমি বিএনপি, ছাত্রদল, যুবদলকে যেভাবে দেখি, আমি কিন্তু জামায়াতকে, শিবিরকে ওইভাবে পাই না। সো সামগ্রিকভাবে এখানে আমাদের এখন, আমি মনে করি যে যারা নিরপরাধ তারা বিভিন্ন দলের রাজনীতি করতে পারে, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের নামে রাজনীতি হবে না। শেখ হাসিনা, শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই, কারণ তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং এটা কার্যকর হতে হবে। এবং আমরা এটা আমাদের জায়গা থেকে মনে করি, শুধু সামনে স্থানীয় নির্বাচন নয়, আগামীতেও যারা এই গণহত্যার জন্য দায়ী, যারা একটা স্বৈরাচার কায়েম করে একটার পর একটা গণহত্যা ঘটিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত, তারা তাদের ওই নামে ওই মার্কায় বাংলাদেশের রাজনীতি করতে পারে না। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই, যে আমার মনে হয় যে আমাদের এখনো সময় আছে, বিএনপি বলি, জামায়াত, এনসিপি বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অন্তত এই জায়গায় একটা ঐক্যমতে আসা, যে আমরা অন্তত ওই যে লিমিটটা, যে আমরা নিরপরাধরা চাইলে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দিব না এবং স্বৈরাচারের ওই নামগুলোতে দিব না। জি।